বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি অনেক ইউটিউবাররা বলছেন যে ভারতীয় শেয়ার বাজারে খুব তাড়াতাড়ি ধস নামতে পারে, মানে মার্কেট ক্র্যাশ করতে পারে। অনেক ইউটিউবাররা কিন্তু এই বিষয়ে অনেক ভিডিও করেছেন। বন্ধুরা, সব ভিডিও দেখে আমাদের বিশ্বাস করলে হবে না, আমাদেরকে জানতে হবে ফ্যাক্ট, অর্থাৎ কোন কারণে শেয়ার বাজারে ধস নামতে পারে এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এইসব ইউটিউবে ভিডিও দেখার দরকার নেই, আমরা নিজেরাই জেনে যাব কখন শেয়ার বাজারে ধস নামতে পারে। বন্ধুরা, আগেও একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন কারণে শেয়ার বাজারে ধস নামতে পারে এবং কোন কোন কারণে শেয়ার বাজারে খুব ভালো রিটার্ন আসতে পারে। এই বিষয়ে ভিডিও আমার আগেও করা আছে, তবুও এই বিষয়টা আর একবার আপনাদেরকে ঝালিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেহেতু আমাদের সামনে নির্বাচন হয়ে গেল এবং 4 তারিখে রেজাল্ট বের হচ্ছে, এই কারণে শেয়ার বাজারে কিছুটা পরিস্থিতি একটু অন্যরকম হতেও পারে। হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিছুটা পরিস্থিতি একটু অন্যরকম হতে পারে। মানে এই সময় অনেক মানুষ আছেন বা অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা নতুন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। তারা এই সময় ফোমোর আন্ডারে এসে, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট এর আন্ডারে এসে অনেক সময় অনেকে সেল করে দিতে পারে, আবার অনেকে তাড়াতাড়ি বাই করতে পারে। যাই হোক, সেটা ভোটের রেজাল্টের ওপরে নির্ভর করছে যে সেই সময় সাধারণ মানুষ কী করবে। যাই হোক, আমি সেই বিষয়ে প্রথমেই যাচ্ছি না, আগে আমরা জেনে নিই যে কোন কোন কারণে শেয়ার বাজারে আসলে ধস নামতে পারে। দেখুন বন্ধুরা, শেয়ার বাজারে ধস নামার যেটা সব থেকে বড় কারণ হয় সেটা হচ্ছে দেশের ইকোনমি। দেশের ইকোনমিক কন্ডিশন যদি খারাপ হয়ে যায় তখন শেয়ার বাজারে ধস নামতে পারে। এবার এটাই যদি হয় এবং আমরা ভারতের ইকোনমি যদি দেখি এই মুহূর্তে কীরকম পজিশনে রয়েছে, তাহলে আমরা কখনোই বলতে পারি না যে ভারতের ইকোনমি বর্তমানে খুব খারাপ পরিস্থিতিতে আছে। ভারতের ইকোনমি বেশ ভালো জায়গাতে রয়েছে এবং ভারতের শেয়ার বাজারও সেই মতোই কাজ করছে এবং সেই রকমই রিটার্নও কিন্তু নিয়ে আসছে। আমরা দেখেছি বিগত 10 বছর ধরে প্রায় 12 থেকে 15% রিটার্ন নিয়ে আসছে নিফটি 50 ইন্ডেক্স যদি আমরা দেখি। এই মুহূর্তে যেহেতু ভারতের ইকোনমিতে খুব একটা সমস্যা নেই, তাই আমি বলতেই পারি যে ইকোনমিক কন্ডিশন যা অবস্থায় রয়েছে ভারতের, এই মুহূর্তে শেয়ার বাজারে ধস নামার কোনো কারণ নেই। দ্বিতীয় যে ফ্যাক্টরটা হচ্ছে এফআইআই ফ্যাক্টর, যেটা ভারতীয় শেয়ার বাজারে খুব বড় একটা ভূমিকা নেয়। এবার এফআইআই কি? এফআই হচ্ছে বাইরের যারা বিনিয়োগকারী সংস্থাগুলো রয়েছে, তারা যে সমস্ত টাকা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে আমরা সেগুলোকে এফআইআই ইনভেস্টমেন্ট বলি। এরা কারা? এরা মূলত বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে আমেরিকার কোনো বড় সংস্থা, মানে মিউচুয়াল ফান্ডের মতো, তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে। এছাড়াও সুইজারল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, এই ধরনের আরও বড় বড় ধনী দেশগুলো যে সমস্ত রয়েছে, সেখানকার বিভিন্ন মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে। ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করার একটা মূল কারণ হচ্ছে ভারতবর্ষ একটা ইকোনমিক্যালি খুব স্ট্রং একটা জায়গায় রয়েছে এবং ভারতের ইকোনমি খুব তাড়াতাড়ি গ্রো করছে। তাই ভারতীয় শেয়ার বাজারে রিটার্নও খুব বেশি নিয়ে আসা যাবে এটা ভেবে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। এবার এই এফআইআই যদি শেয়ার বাজার থেকে টাকা তুলে নেয় তখন শেয়ার বাজারে ধস নামতে পারে, এটা একটা বড় কারণ। কিন্তু এই মুহূর্তে এফআইআই কি ভারতীয় শেয়ার বাজার থেকে সব টাকা তুলে নেবে? সব টাকা না তুলুক, খুব বেশি পরিমাণে টাকা কি এফআইআই তুলে নেবে ভারতীয় শেয়ার বাজার থেকে? এটা কি আপনার মনে হয়? দেখুন বন্ধুরা, আমার তো ব্যক্তিগতভাবে কখনোই মনে হয় না যে ভারতীয় শেয়ার বাজার থেকে এই সমস্ত এফআইআই বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নেবে বা তাদের শেয়ারগুলো বিক্রি করে দেবে। কারণ ভারত যেহেতু একটা ইকোনমিক্যালি খুবই গ্রো করছে, তাই তারা এই সুযোগটা নেবেই। আমরা এই সুযোগটা নিতে পারি আর না পারি, তারা কিন্তু এই সুযোগটা নেবে। তারা এই টাকাগুলো তাদের কাছে রেখেই দিয়েছে, এই কারণে তারা ভালো ভালো জায়গায় বিনিয়োগ করবে যেখানে থেকে রিটার্ন নিয়ে আসা যায় এবং সেখান থেকে রিটার্ন নিয়ে এসে তারা তাদের বিভিন্ন বিনিয়োগকারী রয়েছে তাদেরকে দেবে। আমরা যেমন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি, মিউচুয়াল ফান্ড আমাদেরকে রিটার্ন নিয়ে এসে দেয়, সেরকমই সেই সমস্ত সংস্থাগুলো তাদের দেশের বিনিয়োগকারীদেরকে রিটার্ন নিয়ে এসে দেবে। তাই আমরা যদি মনে করি এফআইআই এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার থেকে সব টাকা তুলে নেবে এবং শেয়ার বাজারে ধস নামবে, এটা আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে খুবই ভুল একটা ধারণা। এছাড়া তৃতীয় যে একটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে জিওপলিটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ পৃথিবীতে বহু দেশ রয়েছে এবং সেই সমস্ত দেশের মধ্যে অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়।
যেমন আমরা বেশিরভাগ সময় দেখি ভারত পাকিস্তানের মধ্যে একটা সমস্যা রয়েছে, চীনের সাথে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও কিছুদিন আগে আমরা দেখেছি মালয়েশিয়ার সাথেও একটা সমস্যা, কানাডার সঙ্গে বিভিন্ন দেশের সাথে জিওপলিটিক্যালি কিন্তু একটা সমস্যা থাকে। সেটা কূটনৈতিক দিক থেকে অনেক সমস্যা তৈরি করে। এই কারণেও অনেক সময় শেয়ার বাজারে ধস নামতে পারে। আমরা দেখেছি আমেরিকার শেয়ার বাজারে বেশ ভালো পরিমাণে পতন হয়েছিল যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়। যেহেতু সেখানকার মানুষ জানে যে আমেরিকা এখানে ইনভলভ না হয়ে পারবে না, এবং আমেরিকা যদি ইনভলভ হয় সেখানে গোটা দেশেরই ক্ষতি, প্রচুর টাকা পয়সার খরচ আছে। তাই সেই সময় আমেরিকার বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে টাকা তাদের ফেরত নিয়েছিল, এবং এই কারণে আমেরিকার শেয়ার বাজারে অনেকটা পতন এসেছিল। এবং সেই সময় আমরা যদি দেখি আমাদের ভারতীয় শেয়ার বাজারে কি খুব একটা পতন হয়েছিল? দেখুন বন্ধুরা, আমি তো দেখেছি ভারতীয় শেয়ার বাজারে খুব একটা প্রভাব সেই সময় পড়েনি। তার মূল কারণ হচ্ছে ভারতীয় ইকোনমিক কন্ডিশন, এবং ভারতের যে পরিমাণ যুবক রয়েছে, ভারতের তো জনসংখ্যার দিক থেকে আমরা জানি 1 নম্বরে চলে গেছি, চীনকে দিয়ে দিয়েছি। তাই ভারত এই মুহূর্তে জনসংখ্যার দিক থেকে 1 নম্বরে। তাই এখানে বেশিরভাগ মানুষ অনেক জিনিসপত্র কনজিউম করবে। তাই এখানে ব্যবসার খুব ভালো একটা জায়গা রয়েছে, এবং ব্যবসার যেখানে জায়গা রয়েছে সেখানে সেই সমস্ত কোম্পানিগুলোরও লাভেরও একটা ভালো জায়গা রয়েছে। তাই বেশিরভাগ বিনিয়োগকারীরা যারা বাইরের এবং যারা খুবই দক্ষ, তারা কিন্তু ভারতীয় শেয়ার বাজারকে সহজে ছাড়তে পারে না। ভারতীয় শেয়ার বাজারের এই ইকোনমিক গ্রোয়ের সুবিধাটা তারা কিন্তু নেয়। তাই এই মুহূর্তে আমি যদি দেখি জিওপলিটিক্যালি ভারতের শেয়ার বাজার থেকে কি ধস নামার চান্স রয়েছে? দেখুন বন্ধুরা, বিগত কয়েক বছরে বহু দেশের বহু ঝামেলা, সমস্যা, যুদ্ধ দেখেছি। তা সত্ত্বেও ভারতীয় শেয়ার বাজার কিন্তু খুব একটা রিয়াক্ট করেনি। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় জিওপলিটিক্যালি খুব একটা সমস্যা ভারতের জন্য অন্তত এই মুহূর্তে নেই। এছাড়াও যে কারণে ভারতীয় শেয়ার বাজারে ভালো পরিমাণ পতন আসতে পারে সেটা হচ্ছে আরবিআইয়ের ইন্টারেস্ট রেট। আরবিআই যখন তাদের ইন্টারেস্ট কমায় তখন শেয়ার বাজার বেশ ভালো গ্রো করে, আর আরবিআই যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন শেয়ার বাজারে একটু সমস্যা তৈরি হয়, মানে একটু পতন চলে আসতে পারে। এই মুহূর্তে যেহেতু সেরকম কোনো কন্ডিশন নেই, তাই এই মুহূর্তে এটাও খুব একটা ফ্যাক্টর নয় ভারতীয় শেয়ার বাজারের জন্য। এবার মূল যেটা কারণ, যেটা আমি বিভিন্ন ভিডিওতেও দেখেছি, সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতের এই নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শেয়ার বাজারে ধস নামতে পারে, এটা অনেকে বলছেন। দেখুন বন্ধুরা, এটা কি সত্যি? ভারতীয় শেয়ার বাজারে কি এই নির্বাচনের রেজাল্টের ওপরে নির্ভর করবে, মানে ধস নামবে? এটা কি আপনার মনে হয়? দেখুন বন্ধুরা, আমি নিশ্চিত যে আপনারাও জানেন যে এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারে ধস নামার কোনো কারণ আপনিও দেখতে পাচ্ছেন না। তার মূল কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি যে এই 4 তারিখে নির্বাচনের রেজাল্ট বের হচ্ছে। সেখানে বেশিরভাগ চান্স ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ এই জোট আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। এটা মোটামুটি আমরা 80 থেকে 90% মানুষ এটা আমরা ধরেই নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি হয়তো পশ্চিমবঙ্গে বাস করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, অথবা বামফ্রন্টকে সমর্থন করেন, বা কংগ্রেস যাকেই সমর্থন করেন না কেন, আপনি মোটামুটি এটা মন থেকে মেনে নিয়েছেন যে আবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে। বেশিরভাগ চান্স আমি কিন্তু মোটামুটি 90% বলতে পারি যে এটা হতে পারে। তবুও 10% কংগ্রেস যদি সরকারে আসে, বা ইন্ডিয়া জোট, কংগ্রেস বললে ভুল হবে, ইন্ডিয়া জোট যদি জেতার চান্স তো একরকম নেই বললেই হয়। তবুও যদি জেতে, তাহলে কি শেয়ার বাজারে পতন আসতে পারে? দেখুন বন্ধুরা, এর উত্তর এক কথায় দেওয়া খুবই ডিফিকাল্ট। তার প্রথম কারণ হচ্ছে বিভিন্ন বড় বড় ট্রেডার সংস্থা রয়েছে যারা ট্রেড করে অ্যালগো ট্রেডে অনেক সময় নিউজ বেসড ট্রেডিং হয়। এবার সেই নিউজ বেসড ট্রেডিংয়ে যদি সরকারের পরিবর্তন হয়, তখন এরকম একটা ডিফিকাল্ট কন্ডিশন আসতে পারে, যেটা আমরা 2004 সালের নির্বাচনে দেখেছিলাম যে অনেকটা শেয়ার বাজারে ধস নেমেছিল।
এবার এখানেও যদি সরকারের পতন হয় সেরকম চান্স আছে, তবে চান্স নেই বলে চলা যায়, খুবই কম। মানে ধস নামলো হয়তো 5-7% হয়তো নিচে নামলো, তার থেকে বেশি নামবে বলে আমার মনে হয় না। যদি খুব খারাপ কন্ডিশন হয় তবে ওই 5-7% নিচে নামবে, সেটাও খুব বড়। এর থেকে নিচে নামার তো আমার মনে হয় না কোনো চান্স আছে এই মুহূর্তে ভারতের যা ইকোনমিক কন্ডিশন রয়েছে। তাই যদি সরকার পরিবর্তন হয় এটা আশা করা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যদি মার্কেট ক্র্যাশ করে বা 7-8% যদি নিচে নামে তাহলে আমরা কি করব? আমরা কি শেয়ার বাজারে বিনিয়োগ করব, নাকি সমস্ত শেয়ার বিক্রি করে বেরিয়ে চলে আসব? এটা একটা সবথেকে বড় প্রশ্ন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে আপনাকে এটা দেখতে হবে যে এই সময় শেয়ার বাজার যদি একটু নিচের দিকে চলে আসে তখন আপনি হয়তো এসআইপি বাড়িয়ে দিতে পারেন, বা আপনার কাছে যদি কিছু জমানোর টাকা থাকে সেটা আপনি লাগিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে নিফটি ফিফটির পিই রেশিও প্রায় 21%-এর কাছাকাছি আছে, 21-22%-এর কাছাকাছি, যেটা মোটেই ফেয়ারলি ভ্যালু। এখানে আমি আন্ডার ভ্যালু বলতে পারি না, আবার ওভার ভ্যালুরও বলতে পারি না। তাই যদি এরকমই পিই রেশিও থাকে তাহলে মোটামুটি আপনি যেরকম এসআইপি চালিয়ে যাচ্ছেন চালিয়ে যেতে পারেন। এবার আপনি যদি এসআইপি পদ্ধতিতে বিনিয়োগ করেন, এবার যদি ক্র্যাশ করে তাহলে অবশ্যই পিই রেশিওটাও কমবে। পিই রেশিও আপনি যদি 17-18-তে পেয়ে যান তাহলে অবশ্যই আমি বলবো আপনি কিছুটা হলেও বিনিয়োগ বাড়ান, তাহলে আপনার রিটার্ন কিন্তু অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি ডাইরেক্ট শেয়ার বাজারে অর্থাৎ শেয়ার কেনেন কোম্পানি বাছাই করে, তাহলে আপনার এইসব বিষয়ে খুব একটা গুরুত্ব দেওয়া দরকার নেই। আপনি যে সেক্টরে বিনিয়োগ করেছেন আপনি সেই সেক্টরটা দেখুন এই সময় আপনার জন্য সেই সেক্টরটা কী পজিশনে রয়েছে, তাহলেই হবে। আপনার গোটা মার্কেটের খবর নেওয়ার দরকার নেই। যে সমস্ত সেক্টরে যে সমস্ত কোম্পানিতে আপনি বিনিয়োগ করেছেন শুধু সেইগুলোর দিকে নজর রাখুন। আপনার নিফটি ফিফটি কোথায় গেল বা সেন্সেক্স কোথায় গেল এসব দেখে আপনার কোনো দরকার নাই, আপনি শেয়ারগুলোর দিকে নজর রাখুন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।